শীতলক্ষা আমাদের কাছে একটা বিশেষ কিছু। আমরা তো কলেজ লাইফে প্রচুর আড্ডা দিছি, নদীর পাড়ে আমাদের সবকিছু তাই ছিল। এবং যেখানে বসে আছি এখানে বসে বানাবো। ভাই আমার হঠাৎ মনে হলো একটা লোক নদীতে পয়সা ফেলতেছে, কয়েন ফালালে বাচ্চারা সেফ থাকে, এরকম বিপদ কাটে, এরকম একটা। আমি ফিল্ম বানাই একেবারে নিজের জন্য। শীতলক্ষা নদীটাকে যদি সিনেমা থেকে বাদ দেওয়া হয় কিছুই হবে না, এই ছবির অস্তিত্ব নাই। টানা 22 ঘন্টা শুট করছি আমরা, মানে তার বাংলাদেশ দেখে আলাদা করে ফেলছে। সেগুলো একদম সরাসরি পুতিনের ফেস্টিভ্যাল। আপনি বলেন যে এইটা আমি কি না হলে ছবি বানানো যায় না। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সময় বাংলাদেশের নিয়মিত আয়োজন কথা হোক সময়ের আজকের আরো একটি এপিসোডে। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি নারায়ণগঞ্জের সন্তান, বলা চলে কৃতি সন্তান, কারণ নারায়ণগঞ্জ থেকেই তিনি দুটো সিনেমা রিলিজ করেছে। একটি অলরেডি রিলিজড, আরেকটি এই 17 তারিখ রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে মাস্তুল। এর আগে করেছেন আম কাঁঠালের ছুটি, তো সেটার পরপরই উনি শুরু করেছেন মাস্তুল। এই মাস্তুল নিয়ে আজকে আমরা সম্পূর্ণ কথা বলবো। সময় বাংলাদেশের স্টুডিওতে আপনাকে স্বাগতম। কেমন আছেন নুরুজ্জামান ভাই? থ্যাংক ইউ। আমার ভালো লাগছে যে নারায়ণগঞ্জে এরকম স্টুডিও আছে, এটা আমার জানা ছিল না। থ্যাংক ইউ। আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন আছে। নারায়ণগঞ্জ আসলে একটা শিল্পনগরী, ব্যবসার জায়গা থেকে অনেক এগিয়ে নারায়ণগঞ্জ, কিন্তু আসলে যে কালচারাল যেই চর্চা সেখান থেকে আমার মনে হয় নারায়ণগঞ্জ কিছুটা হলেও পিছিয়ে। তো সেইখান থেকেও আপনি আম কাঁঠালের ছুটির মতো একটা সিনেমা করেছেন, এখন আবার মাস্তুল একটা ভিন্নধর্মী গল্পে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে মাস্তুলের গল্প মাথায় প্রথম কবে এসেছিল? আচ্ছা, আপনার প্রশ্ন যেটা করলেন এটার আনসার দেওয়ার আগে আমি প্রথমে বলে নিতে চাই, নারায়ণগঞ্জ শিল্প সংস্কৃতিতে পিছিয়ে এটা বোধহয় ঠিক না। সম্ভবত মানে আপনারা এখন যে সময়টা পার করছেন সেই সময়টাতে একটু খারাপ অবস্থা, বাট নারায়ণগঞ্জ কিন্তু সবসময় শিল্প সাহিত্যে খুব অগ্রগামী একটা জেলা ছিল। সিনেমার কথাই বলি, আপনি জানেন যে ঋত্বিক ঘটক বাংলাদেশে একটাই ছবি করেছে, কি নাম? না না, তিতাস একটি নদীর নাম। তিতাস এটা তথ্যচিত্র ছিল, এটা সিনেমা, ফুল লেন্থ সিনেমা, এবং খুবই মানে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটা সিনেমা। এবং এটা প্রডিউসার ছিল সব নারায়ণগঞ্জের, আপনি জানেন না হয়তো জানা নেই। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এরকম অনেক কিছু ছিল। বাংলাদেশের প্রথম বইমেলা হয় কই জানেন? না, সেটা নারায়ণগঞ্জ, সুধীজন পাঠাগারে। এরকম অনেক ব্যাপার আছে, এগুলো আপনাদের একটু একটু করে আসলে জানা দরকার। তা নাহলে আপনারা মনে করবেন যে তথ্যভিত্তিক কাজ করছে, সেই জন্য না, তাহলে হয় কি আপনারা ইন্সপায়ার্ড হবেন না। আপনারা মনে করবেন যে আমরা এখন যা দেখছি সবসময় এরকমই ছিল, এটা আপনাদের মনে হবে। আসলে ব্যাপারটা এরকম না, মোটেও না। তারপর আপনার মাস্তুলের গল্পের কথা বলছিলেন প্রথম প্রশ্ন। তো মাস্তুল আমার করারই কথা ছিল না, আমার অন্য একটা ছবি বানাচ্ছিলাম আর কি। বানাচ্ছিলাম বলতে এটা সব প্রিপারেশন নেওয়া হয়েছিল। তো ওই ছবিটা করতেছিলাম, আমি আসলে আমার এক্সপিরিয়েন্সের বাইরে ছবি বানাই না। তো ওইটা ছিল একটা রাস্তায় জাদু দেখায় না, ওইরকম মানুষদের একটা স্ট্রিট ম্যাজিশিয়ান একটা গল্প ছিল। তখনও ওই তল্লার পাশে, রেল লাইনের পাশে যে নতুন রাস্তাটা হয়েছে, এটা তখন হয়নি। একদম ওই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা ছিল, একটা পুরোনো রেল লাইন ছিল, খুব ভাইব্রেন্ট একটা জায়গা। তো ওই প্রেক্ষাপটে একটা গল্প নিয়ে কাজ করতেছিলাম। তো আমি সচরাচর কাজ করি হচ্ছে আপনার এই নিয়ে, অপেশাদার অভিনেতা নিয়ে। তো আমার ওইটারও মেন কাজ ছিল অপেশাদার, যে কখনো আসলে জীবনে ক্যামেরার সামনেই দাঁড়ায় নাই। আমরা ওই ছবিটা বানানোর জন্য আমরা একটা বিশেষ ক্যামেরাও কিনি, যেটা আমাদের ওই কাজের জন্য লাগবে এটা নিয়ে, এবং খুব রিসার্চ করে কেনা আর কি। পুরো টিম রেডি, স্ক্রিপ্ট রেডি, আমরা শ্যুট করতে নামবো। তা প্রায় 1 বছরের প্রিপারেশন। তো তার 1 সপ্তাহ আগে থেকে আমাদের যে মেইন কাজ, সে আর ফোন টোন ধরে না, বাসায় গেলে পাওয়া যায় না, তো একরকম আর কি সে গায়েব। ওই সময়টা খুব ছিলাম আর কি বলে, হতাশ ছিলাম। কিভাবে মানে কিভাবে আগাবো না, ব্যাপারটা হচ্ছে যে এত কিছু করলাম এটার পিছনে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার কিন্তু ফিল্ম মেকিং পেশা না, ঠিক আছে। আমার মূল পেশার বাইরে সময় দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে এত বড় একটা প্রিপারেশন নিয়ে আসলে তারপরে সেটা মিসফায়ার করতেছে, তো এটা আমার জন্য একটু কঠিন ছিল। তো নারায়ণগঞ্জের সন্তান হিসেবে নিশ্চয়ই আপনি জানেন যে শীতলক্ষা আমাদের কাছে একটা বিশেষ কিছু।
ধরেন ছোটবেলা থেকে আমরা প্র্যাকটিস টু, যে ধরেন মন টন ভালো নাই, নদীর পাড়ে একা একা গিয়ে বসে থাকি, বা মন টন ভালো থাকলে আবার আমরা তো কলেজ লাইফে প্রচুর আড্ডা দিছি নদীর পাড়ে, নদীর পাড়ে আমাদের সবকিছু তাই ছিল। এখন বরং কমে গেছে, কারণ নদীটা আর আগের মতো নাই, ওইটা ছোট হয়ে গেছে, পরিবেশটা ভালো নাই, নষ্ট হয়ে গেছে। তো ওই রকম সেই আমি আপনার 5 নম্বর কাটা এখানে কি চুপচাপ বসে আছি, সাথে আমার সাথে ছিল আরেকজন, ও ফিল্ম মেকার যুবরাজ শামীম। ও তখন ওর আদিম, ওইটাও অনেকগুলো পুরস্কার পাওয়া ছবি। আমি ওটার ছিলাম আর কি, এক্সিকিউটিভ প্রডিউসার ছিলাম। তো আমার অফিসে বসেই ওটার এডিট চলতেছিল। তো আমি আর শামীম বসে আছি ইসের পাড়ে, নদীর পাড়ে গিয়ে। তো হঠাৎ মানে আউট অফ নো ওয়্যার মনে হলো যে ওই ছবিটা করতেছি না, বাট যেহেতু সবকিছু প্রিপারেশন আছে, একটা ছবি বানাবো, এবং যেখানে বসে আছি এখানে বসে বানাবো। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য ডিটারমিনেশন, যে এখন এখানে বসে কি বানাবো কিচ্ছু জানি না। তো এর মধ্যে আমার একটা কল আসছে। তো আমি ফোনে কথা বলতে আসার পরে আমাকে শামীম বলতেছে, ভাই আমার হঠাৎ মনে হলো একটা লোক নদীতে পয়সা ফেলতেছে। এই ট্রেলারের শুরুতে যে সিনটা দেখেন, তো ছবি তো হয়তো এটা প্রথমে নাই, যাই হোক। তো আমার হঠাৎ মনে পড়ে গেল যে ছোটবেলায় এরকম একটা রিচুয়াল আমি অনেক দেখছি। আমরা নদী পার হওয়ার সময় মুরব্বীরা ছিল, এরকম একটা প্রথা ছিল যে কয়েন ফালালে বাচ্চারা সেফ থাকে, এরকম বিপদ কাটে, এরকম একটা এখনো আছে। তো যাই হোক, আমার মনে হলো আর এটা তো আমার চেনা দৃশ্য। বাস আমাদের শুরু হয়ে গেল যে এখান থেকে একটা ইমেজ থেকে। তো আপনার ওই যে মাছঘাটের এদিকে দেখবেন যে একটা পন্টুন আছে, যেখানে আপনার কিছু জাহাজ ভিড়ে, ওই যে বিআইডব্লিউটি এর আরেকটু এদিকে। তো আমরা বসেছিলাম হলো এসের দিকে, বিআইডব্লিউটি এর এদিকে নদীর পাড়ে আর কি, ওই মসজিদ একটা আছে না, মসজিদের ওই দিকটাতে। তো আমরা গিয়ে আরো কাছে গিয়ে বসলাম আর কি, নদীর পাড়ে, ওখানে বোর্ডের উপরে গিয়ে বসলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, এর মধ্যে একটা জাহাজ এসে এখানে ভিড়ছে। জাহাজ মানে হচ্ছে এগুলো আপনার জ্বালানিবাহী জাহাজ আর কি, অয়েল ট্যাঙ্কার বলে যেগুলোকে। তো এইগুলো তো জীবন প্রচুর ওঠা হয়েছে, ওইদিকে গেলে তো যা হয় আড্ডা দিচ্ছি। তো শামীম নারায়ণগঞ্জের না, ও হচ্ছে টঙ্গী। ও বলে, ভাই আমি কখন এগুলো উঠি নাই, চলো উঠি। আমি চলো উঠি। তো ওইখানে কি হয়েছে, কি লোকজনের সাথে কথা বলতে বলতে হঠাৎ মনে হলো, আচ্ছা আমরা গল্পটা কেন জাহাজে বলি না। হ্যাঁ, ঠিক আছে। তো এই জাহাজের, আমাদের নারায়ণগঞ্জের সবাই কিন্তু আমাদের এই জাহাজের লোকজনের সম্বন্ধে কম বেশি আইডিয়া আছে, তাই না? আমাদের যেহেতু নদী বন্দর এলাকা, নারায়ণগঞ্জের নাম আসলে তো শীতলক্ষা, নদী বন্দর, মানে এই জাহাজের লোকগুলা বলেন, বা বন্দর এলাকার যে লোকগুলো বলেন, বন্দরের আশেপাশে যে ধরনের ক্যারেক্টার গুলো থাকে, এদের তো আমরা কম বেশি চিনি। তো ওইখানে গিয়ে হঠাৎ মনে হলো যে এই জাহাজেই গল্পটা বলি। আর কি গল্প হবে আমি জানি না। তো ওর মধ্যে হলো কি, শুনলাম যে জাহাজটা এখানে আরো কয়েকদিন থাকবে, কারণ ওদের একটা ইঞ্জিনের সমস্যা আছে। তো আমরা প্রতিদিন ওখানে যাওয়া শুরু করলাম লোকজনের সাথে, মানে জাহাজের লোকজনের সাথে। মানে ইনফরমেশন কালেকশন ছিল না, সিরিয়াসলি ছিল হচ্ছে কয়েকটা মানে লোকের কথাবার্তা ভালো লাগতেছিল, ইন্টারেস্টিং লাগতেছিল। তো ওদের সাথে আবার এমনিতে হচ্ছে যে তখন যেটা বললাম, এটা আপনার ডিপ্রেসড একটা অবস্থা। তো 3-4 দিন যাওয়ার পরে মোটামুটি একটা গল্পের ফরমেশন দাঁড়ায় গেল। তো এমন না যে এদের দেখেই এই ক্যারেক্টারগুলো তো জানা, তার কোন সিচুয়েশনে কি করতে পারবে, একটা আপনার এরকম ম্যাপিং তো জানা আছে। তো আমি গল্পটা লিখতে বসলাম আর কি। তো আমাদের একটা ভালো করে একটা চিত্রনাট্য লিখতে বছরখানেক লেগে যায়, কিন্তু ইন্টারেস্টিং এনাফ এইটার চিত্রনাট্য আমাদের মনে হয় 7-8 দিনের মধ্যে হয়ে গেছে। বাহ, খুবই অল্প সময়। কারণ যেটা বললাম যে এখানে রিসার্চ করার কিছু ছিল না, শুধু দরকার ছিল যে আপনার লিপিবদ্ধকরণটা, যা শুনছেন জাস্ট, বা একটা ইসে আনা, একটা ফর্মে আনা, একটা ফর্ম ঠিক করা, এই তো সিকোয়েন্স ধরে একটা আগায় গেছে। তারপর যেটা হলো, আমরা মাসখানেকের মধ্যে আসলে শুটিং শুরু করলাম। এই ছিল শুরুর গল্প আর কি। মানে মাস্তুল তাহলে একটা তাড়াহুড়ার গল্প নাকি? মোটেই না, তাড়াহুড়া। আমার ব্যাপারটা হচ্ছে সময় কম লাগছে, কিন্তু এটা ইনফরমেশন তো আমার মাথায় আসছে 45 বছর ধরে। ব্যাপারটা তো ওই মানে কখনো তখন মনে করি না যে বের ওঠার সময় থেকে আর কি একটা ইন্টারেস্ট ছিল নদীর পাড়ের মানুষ, নদী সবকিছু নিয়ে আর কি, একটা সুযোগ ছিল আর কি, অপরচুনিটি। কিন্তু কখনো মনে হয় না যে এটা নিয়ে বানাবো। তো মানে পরিস্থিতিতে হঠাৎ মনে হলো আর কি, এই। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে এই যে গল্পটা আপনি শেয়ার করলেন যে একটা নদী পাড়ের মানুষের, এই গল্পটা আসলে কতটুকু প্রয়োজন ছিল নারায়ণগঞ্জের মানুষের জন্য? কার জন্য প্রয়োজন ছিল জানি না, আমার জন্য প্রয়োজন ছিল। আমি ফিল্ম বানাই একেবারে নিজের জন্য।
একদম নিজস্ব একদম চাহিদা নিজে থেকে আমার আম কাঁঠালের ছুটি বানাইছি শুধু আমার মেয়েকে আমার শৈশবটা কেমন ছিল সেটা দেখানোর জন্য। আমি মানে দর্শকের কথা চিন্তা করি নাই। আচ্ছা, নাম মাস্তুল, নামটা মাস্তুলি কেন? নামটা নিয়ে বেশ ছিল, আমাদের রিসার্চ করতে হয়েছে। আমি চাইছিলাম যে এমন একটা নাম যেটা দিয়ে মানে জাহাজকে রিপ্রেজেন্ট করে এমন একটা নাম চাইতেছিলাম। আমরা অনেকগুলো নাম ঠিক করলাম, তারপরে মনে হলো এটা। আর মাস্তুল হচ্ছে জাহাজের সবচেয়ে রিপ্রেজেন্টেটিভ পার্ট। দূর থেকে মাস্তুল দেখে বোঝা যায় যে একটা জাহাজ আসতেছে। সো এটা এই ছিল আর কি। বুঝতে পারছি। যাক ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে লোকেশন হিসেবে শীতলক্ষ্যা নদীটাই গুরুত্বপূর্ণ কতটুকু ছিল আসলে? মানে আমার বড় হওয়া তো আসলে শীতলক্ষ্যা কেন্দ্রে, তো এটা তো গুরুত্বপূর্ণ অবশ্যই। মানে কাজ যখন করবোই নিজের নদীতেই, এরকম একটা চিন্তা ভাবনা। আমার কাজ আমি বললাম না যে আমি ডিটারমাইন্ড যে আমি এই লোকেশনে বসেই করব এখানে। ও হ্যাঁ, গল্পটা শুরুতে এখান থেকে। আচ্ছা, শীতলক্ষ্যা নদীটাকে যদি সিনেমা থেকে বাদ দেওয়া হয় তাহলে আসলে এই কোন দিকে যেতে পারে? কিছুই হবে না, এই ছবির অস্তিত্ব নাই, আমার কাছে নাই, আপনার কাছে। অন্য ধরুন আমার স্ক্রিপ্ট নিয়ে আরেকজন কাজ করলে হয়তো সে শীতলক্ষ্যা বাদ দিয়ে অন্য কিছু করলে করতে পারে, অন্য কিছু তার চিন্তা হবে। বাট আমি যদি করতে চাই, শীতলক্ষ্যা না থাকলে এই নদী মানে এই গল্পই হবে না, সিনেমাই হবে না। চমৎকার। মানে বড় একটা প্রশ্নের ছোট একটা অ্যান্সার। চমৎকার। সবচেয়ে কঠিন দিনের শুটিং কোনটা ছিল? মানে কঠিন সময় গেছে? কঠিন একটা দিন গেছে কঠিন, যদি কঠিন বলেন, যে টানা 22 ঘন্টা শুট করছি আমরা। লম্বা সময়। ভোরে আপনার 4:30 4:45 আমরা লোকেশনে গেছি, পরের দিন 2:30 বাজে। এটা পুরোটা ছিল মানে খুব টাফ শিডিউল। এই জাহাজের উপর, নদীর? না, এটা হলো বন্দর এলাকা। আচ্ছা, এই যে ধরেন লম্বা সময় শুটিং এর পর ধরেন একটা আর্টিস্ট, সবাই তো আর্টিস্ট, যারা ক্যামেরা চালাচ্ছে, যারা ডিরেকশন দিচ্ছে, যারা হচ্ছে অভিনয় করতেছে, এই যে একটা লম্বা সময়ের পরে কিন্তু আসলে কাজের এনার্জি থাকে না। আর যেহেতু ক্রিয়েটিভ জায়গা, এখান থেকে আসলে ওই পরিমাণ এনার্জি না থাকলেও আউটপুট দেওয়াটা কঠিন। তো সেই ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতেন? না, ধরেন এনার্জিটা কোত্থেকে আসে সেটা আগে দেখেন। এনার্জি মানে শুধু আমাদের শারীরিক এনার্জি না, মানসিক এনার্জির ব্যাপার আছে। তো আপনি যখন পরীক্ষার আগের রাতে যেটা হয় যে অন্যদিন আপনি গড়ে হয়তো 1 ঘন্টাও পড়েন না, ওই দিন সারা রাত পড়ছে, সকালে পরীক্ষা দিচ্ছেন, এনার্জি কোত্থেকে আসে? এটাই রাইট, মানে ওই আর কি, ওটা আপনার প্রয়োজনে পড়লে সবই হয়। এমন কোনো ঘটনা আছে যেটা স্ক্রিপ্টে ছিল না, পরে অ্যাড হয়েছে? এরকম তো অহরহই হয়। আবার এমনও হয়েছে যে স্ক্রিপ্টে ছিল, করি নাই। তারপরে আবার এমনও হয়েছে যে ধরুন একটা শর্ট প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা ঠিক করে তারপরে নিছি, পরে এডিটিং এর সময় মনে হলো যে এটা লাগবে না, এরকম হয়। আপনার সিনেমাটা আসলে প্রদর্শনী হয়েছে কিন্তু রাশিয়াতে, হ্যাঁ, এত সুদূরে একটা জায়গায় আপনার সিনেমাটা প্রদর্শনী হলো, এটা কতটুকু ভালো লাগে নিজের জন্য? এটা আমার ফার্স্ট টাইম ছিল না আসলে। আমরা আমাদের ছবি নিয়ে আগেও গেছি, যেমন আমাদের আদিম গেছে, এই একই কিসেই গেছে, একই ফেস্টিভ্যালে গেছে এটা। তারপরে আম কাঁঠালের ছুটি গেছে, তারপর এটা গেল। তো বাইরে গেলে হয় কি সবচেয়ে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইমেজ কিন্তু বাইরে খুব ভালো না। তো ইভেন আমরা প্রথমবার যখন রাশিয়া গেলাম তখন আমাদের ইমিগ্রেশনে বেশ সমস্যা করতেছিল। কারণ কি, আমরা পরে জানতে পারলাম যে ওখানে হয় কি আপনার রাশিয়াতে ভিসা তুলনামূলক সহজ আর কি। মানে কাজের অপরচুনিটি, বড় দেশ, কাজের অপরচুনিটি আছে, লোকজন হয়তো কোনো একটা কথা বলে এখানে যায়। আমি জানি না এটা আমার অন ক্যামেরা বলা ঠিক হচ্ছে কিনা। তো গিয়ে এরা করে কি আপনার ওখান থেকে অন্য ইউরোপের অন্য দেশে চলে যায়। তো যেই কারণে, এবং এইটা ওরা করতে পারছে আর কি, নোটিস করতে পারছে, ফলে বাংলাদেশের নাম শুনলে ওদের মানে এরকম আর কি। তো আমরা ইমিগ্রেশনে গেছি, ইমিগ্রেশন গিয়ে মানে তার বাংলাদেশ দেখে আলাদা করে ফেলছে, বুঝছেন। তো তখন আবার ফেস্টিভ্যাল এটা ছিল হলো, এটা কিন্তু সরকারি ফেস্টিভ্যাল, একদম সরাসরি পুতিনের ফেস্টিভ্যাল, জাতীয় ওদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এটা। ওরা ওইখানে করার পরে মানে আপনার কনফার্ম হওয়ার পরে তারপর আমাদের ছাড়ছে। এখন আর এটা সমস্যা হচ্ছে না, এখন মানে 2-1 যাওয়ার পর রেগুলার হয়ে গেছে বিষয়টা। না, এটা খুবই ভালো। তো যেটা বলতেছিলাম যে আমাদের এই ইমেজটা যখন আপনি দেখেন যে সারা ওয়ার্ল্ড থেকে ওরা আপনার 12টা ছবি সিলেক্ট করছে, তো তার মধ্যে আমরা ছিলাম। সো আবার আমরা একটা অ্যাওয়ার্ডও পেয়েছি পরে। তো ওইখানে গিয়ে আপনি যখন মানে নিজের নাম, ছবির নাম এগুলো ম্যাটার করে না, ম্যাটার করে যখন আপনি বাংলাদেশ শব্দটা শোনেন না আসলে, তখন ওই ভালো লাগাটা এক্সপ্লেন করা যায় না। বাংলাদেশের প্রতিনিধি হিসাবে এটা অনেক বড় একটা পাওয়া, অবশ্যই রিপ্রেজেন্ট করতে পারে। মনে হয় যে ধরেন আমাদের ইমেজ বিল্ডিং এ ছোট্ট হলো একটা অবদান রাখতে পারতেছি, এরকম একটা ফিল হয়। ছবি নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটি? সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছবি আমি বানাবো।
এটাই এটাই আচ্ছা, তাহলে এটা তো পরিচালকের জন্য এটাই সবচেয়ে সহজ সিদ্ধান্ত। না, অবশ্যই না। আমাদের এখানে সবার যেটা হয়, আমি বলি যে সিনেমাতে কি লাগে, আপনাদেরও তো ক্যামেরাটা আমি দিয়ে কাজ করার চিন্তা করতেছেন, কি লাগে বলেন? মানে শুরু করাটাই তো ইম্পর্টেন্ট। না মানে আপনি বলেন যে এইটা আমি কি না হলে ছবি বানানো যায় না, মানে শুরু মানে সিনেমা তৈরি করবো এটা চিন্তাটা না হলে তো বানানো সম্ভব না। সেটাই। আপনার ধরেন অনেকে অজুহাত দেয়, আমার ক্যামেরা নাই, এই হ্যাঁ, নাই, এটা সেই না, নাই। সেটা না। কোনোটাই না, আপনার কলিজা নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার বুঝছেন? আপনার যদি কলিজা থাকে আপনার ছবি হয়ে যাবে। মানে মানে ইচ্ছাটা সবচেয়ে বড় বিষয়, আপনার ইচ্ছা। না আমরা যখন শুরু করি আমরা তো নরমালি শুরু করছিলাম ফোন দিয়ে, ঠিক আছে, ফোন দিয়ে টুকটাক করতে করতে এখন মানে আপনার সাথে বসে কথা বলা। ইভেন আমি যখন আমকাটলে চুরি তৈরি করি, আপনার এখানে যে ক্যামেরা শুট করতেছেন এর থেকেও খারাপ ক্যামেরায় করছি, কিন্তু সেটা কিন্তু বোঝা যায় না, মানে আমাকে আটকায় নাই, আটকায় নাই। কারণ হচ্ছে যে আপনার ওই যে আমি একটু আগে বলতেছিলাম শুরু করার আগে, যে ক্যামেরার পেছনে যে থাকে সেটা গুরুত্বপূর্ণ, সেটা গুরুত্ব। আর আচ্ছা, সব শেষ একটা বিষয়, সেটা হচ্ছে নতুন নির্মাতাদের জন্য আপনার পরামর্শ। বা নতুন নির্মাতাদের জন্য তো আসলে আমার বলার কি আছে, আমি কে এমন যে আমি তাদের জন্য বলতে পারবো? আমি যেটা ই করি যে সিনেমাটা কেন বানাতে চাচ্ছেন সেটা আগে ক্লিয়ার হন, বুঝছেন? এটা হচ্ছে আমার মানে নতুন নির্মাতাদের উপর কথা। কারণ আমরা জানি না যে আমরা কেন কাজটা করতেছি, যে কারণে যে সাহসটা দরকার, যে এফোর্টটা দেওয়া দরকার, কিংবা এটা কিভাবে করতেছি, সেটার জন্য নিজের একটা বোঝাপড়া দরকার। আসলে শুধু আপনি ক্যামেরা চালাতে পারেন, এডিট করতে পারেন, স্ক্রিপ্ট লিখতে পারেন, এইটা একমাত্র কাজ না আর কি। হ্যাঁ, বুঝতে, একটা কালজয়ী সিনেমা বানাতে গেলে তো মানুষের সাথে রিলেট করতে হবে। কালজয়ীটাই বাদ, মানে আর আপনার প্রথম কথা হলো যে আপনার ফেল করার সাহস আছে কিনা। যদি আপনার ফেল করার সাহস যদি থাকে তাহলে সিনেমা বানান, আদারওয়াইজ বানানোর দরকার। তার মানে আমি সিনেমা বানাবো, আমি দেখবো, মানুষ দেখলে সৌভাগ্যের ব্যাপার, মানুষ দেখলে এটা সৌভাগ্যের ব্যাপার, যা মানুষ কাজ পছন্দ করতেছে, এই হচ্ছে বিষয়। যাক, ধন্যবাদ নুরুজ্জামান ভাই আপনাকে। আপনি আসলে যারা সিনেমা তৈরি করে তারা যে আসলে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, এটা কথা না বললে হয়তো বুঝতাম না। কারণ দেখা গেছে খুব সাবলীল কোশ্চেন গুলো ছিল, মানে অ্যান্সার গুলো কিন্তু খুবই তথ্যবহুল ছিল আর একটু ভিন্ন ধর্মী ছিল। আপনাকে ধন্যবাদ সময় বাংলাদেশ হিস্ট্রিতে আসার জন্য।